শিবিরের জন্ম কীভাবে হয়েছে? শিবিরের জন্মই হয়েছে আপনার বাংলাদেশ বিরোধিতার মধ্য থেকে। যারা ছাত্র সংসদে শিবিরের হয়েছে তারা মনে হয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়ে বেশি গলাবাজি জামাতের মঞ্চে করছে। একদম 5 তারিখের পরে প্রথম কে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছিল? সাধারণ জ্ঞানের প্রশ্ন, ডাক্তার শফিকুর রহমান। 19 দিনের রিমান্ডে ওনারা 3 বার আমাকে হসপিটালে ভর্তি করছে। ভালো লাগছে, কারণ কালের কণ্ঠ ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে ফেলেছে। সুতরাং এখানে আসার পরে তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে কালের কণ্ঠ নিয়ে এই যে বিভিন্ন কন্ট্রোভার্সি আমরা দেখি, তবে সত্য প্রকাশে কালের কণ্ঠ কেমন, আপনার কাছে কেমন লাগে? না, সেটা তো ওভারঅল জাজমেন্টের জায়গা তো আসলে মানুষের ভালোবাসার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। কারণ একটা সংবাদ মাধ্যম যদি বস্তুনিষ্ঠ না হয় তাহলে কিন্তু মানুষ তাকে ফলো করে না আর কি। সেটি কালের কণ্ঠের যে অল্প সময়ের মধ্যে যে বিশেষ করে অনলাইনের যে পথ চলা, সেটি ডিজিটালের পথ চলা, সেখানে অসংখ্য মানুষ যে ফলো করতেছে এবং আমার মনে হয় কম্পারেটিভলি অন্য যে কোনো সংবাদ মাধ্যমের চেয়ে, মানে আমি কাউকে ছোটো করে বলছি না, মানে অনেকটা এগিয়ে যাচ্ছে স্বল্পতম সময়ের মধ্যে। সুতরাং এইগুলোতে প্রকাশিত হয় যে বস্তুনিষ্ঠতার মধ্যেই কালের কণ্ঠ রয়েছে। সুতরাং আপনি নিউজ করলে আর কারো পক্ষ বিপক্ষে গেলে প্রতিক্রিয়া আসবে, এটা ধরে নিয়েই তো সংবাদ মাধ্যমের পথ চলতে হয় আর কি। সেভাবে আপনারাও চলছেন। ধন্যবাদ আমানুল্লাহ আমান। আমরা শুরুতে আপনাকে প্রশ্ন করতে চাই, যে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ফেসবুক আইডিতে ওয়ালে, আমি কখনো দেখিনি এভাবে করে একটি ভিডিও ছেড়ে আবার সেটাকে সারা বাংলাদেশের মানুষকে আসলে ছড়িয়ে দেওয়া, সারা বাংলাদেশ না সারা বিশ্বই দেখেছে। মহাসচিব তাকে অনেকে ফলো করেন, দলের বিশেষ করে আপনার ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, বিএনপি বলেন, জাতীয়তাবাদী বিএনপির যারা অঙ্গ সংগঠনে যারা রয়েছে প্রত্যেকে তাকে ফলো করে। তার পেজে একটি ভিডিও আপনার এসেছে এবং সেটি খুব আলোড়ন ফেলেছে। একটু বলবেন যে সেই স্মৃতিটা আসলে কি স্মৃতি চারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে নিয়ে এমন একটি ভিডিও প্রকাশ করলো? না, সেটি তো উনি ওই বক্তব্যই বলেছেন। বিষয়টি হচ্ছে আপনাকে একটু পিছনে যেতে হবে। সেটা যখন হাসিনার ফ্যাসিজমের সময় ছিল তখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান, উনি ওনার কণ্ঠ রোধ করে দেওয়ার যে অপচেষ্টা ছিল, এমনকি একটা পর্যায়ে গিয়ে আদালতকে ব্যবহার করে আপনি ওনার বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না এমন অবস্থা বাংলাদেশে তৈরি করা হয়েছিল। সেটি যদি না হতো, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মুখ থেকেও হয়তো বা মানে এই ধরনের কথা শুনতেন। কারণ ইনডোর প্রোগ্রামে আমরা তার বক্তব্যটা দেখছি আর কি। এবং মহাসচিব স্যার শুধু আমার বিষয় না, উনি অনেক নেতাকর্মীর বিষয়ে অনেক সময় বলে থাকেন। হয়তো বা আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, যার কারণে এটি আরও বেশি আপনারাও প্রশ্ন করছেন। কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় উনি একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এ ধরনের অসংখ্য নেতাকর্মীর নাম ধরে ডাক দেয়া এবং নিপীড়নের স্মৃতিচারণ করার উনিও করছেন। এবং মহাসচিব স্যার, সে তো স্বাভাবিকভাবে উনি একদম পিতৃতুল্য মানুষ আমাদের, এবং দুঃসময় সংগ্রামে সংকটে উনি যেভাবে মানে আস্থার সাথে জিয়া পরিবারের আস্থার অর্জন করে এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে এগিয়ে গিয়েছেন, উনি অভিভাবক সুলভ আচরণের মাধ্যমেই কারো উপরে বেশি নির্যাতন হলে বা কেউ নিপীড়িত হলে সেটি উনি বলে থাকেন। কিন্তু আমার বিষয়টি একটু আলাদা, কারণ হচ্ছে উনিও তখন এসে জেলে ছিলেন এবং উনি শুনতেছিলেন যে একটা ছেলেকে এরকমের বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এবং এইটি হি ওয়াজ ওয়েটিং ফর মি, জেলে যে এই ছেলেটাকে নিয়ে আসবে। যখন নিয়ে যাওয়ার পরে উনি মানে প্রত্যক্ষ করলেন যে কিভাবে নির্যাতন করা হয়েছে। জেলখানার হাসপাতালে মানে ডক্টরদের কাছে যখন উনি শুনলেন, তখন উনি মানে প্রতিদিনই একেবারে মানে প্রায় প্রতিদিনই উনি সকাল হলেই মানে ওনার জেলখানায় যারা ডিভিশন প্রাপ্ত আসামি আর কি, তাদের একজন সেবক থাকে আর কি। সেই সেবকের মাধ্যমে, অনেক সময় ডেপুটি জেলার মাধ্যমে, কারারক্ষীর মাধ্যমে নানানভাবে উনি চেষ্টা করেছেন যে আমার খোঁজখবর নেওয়ার জন্য। এবং প্রায় 1-2 দিন পর পরে উনি বিভিন্নভাবে খোঁজ দেওয়ার পর আমি নিজে যেতাম আর কি।
যার ফলে উনি যে আমার শারীরিক কন্ডিশন দেখেছেন, সেই জায়গাটা থেকে আসে না, আপনি অন্তত 20টা ঘটনা 50টা ঘটনা কয়েকদিনে দেখলেন, কিন্তু একটা ঘটনা 2টা ঘটনা আপনার হৃদয়কে নাড়া দেয় বা বেশি আপনি কষ্ট পান, একটু আলাদা হলে তো মানে আমার উপর যে নির্যাতনটা হয়েছে ওটা হয়তো বা উনি ভুলতে পারেন না, যার কারণে মহাসচিব স্যার উনি বিভিন্ন জায়গায় এ কথাটা বলেন। তো আপনি যে প্রশ্ন করলেন আমার উপরে নির্যাতনের, দেখুন আমি আপনার সাথে যখন কথা বলছি আর কি, ঠিক এই সময় আপনার এখান থেকে কয়েক কিলো দূরের মধ্যেই মনে করেন বিমানবন্দর থানা, আমাদের ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিল নিজামুদ্দিন মুন্না। সে তার বাবার সাথে একটা মানে মুদির দোকানে বসা ছিল। সে তার বাবার সামনে থেকে নিজামুদ্দিন মুন্নাকে পোশাক পরিহিত র্যাব উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়ে অস্বীকার করেছে। শেষ পর্যন্ত তার বাবা মানে এই র্যাবের, পুলিশে, ডিবিতে, এই বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, হাসপাতালে, পাগলা গারদে ঘুরতে ঘুরতে একসময় সে তার বাবাও স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু সেই নিজামুদ্দিন মুন্নার খোঁজ কিন্তু আমরা জানি না। আপনি এখনো পাননি? হ্যাঁ, এই রকমের আপনি এই যে পাশের তেজগাঁও কলেজের ছাত্রদলের আমিনুল ইসলাম জাকির ভাই সভাপতি ছিলেন, এখনও ফিরে আসে না। ওই কলেজেরই আপনার তরিকুল ইসলাম ঝন্টু ভাই থেকে শুরু করে এরকমের, আমি আপনার এখানে বসে প্রায় 150-200 নাম আমি বলতে পারবো, কিন্তু সংখ্যাটা 750 থেকে 800 মতো শুধু ছাত্রদল যুবদলের গুম হয়েছে আর কি, বিএনপির গুম হয়েছে এরকম। এবং আপনার প্রায় 2000-এর মতো মানুষ যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে ক্রসফায়ারের নামে আমাদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই ধরনের একটা মানে ভয়াবহ নিপীড়িত দল, সেই দলের একজন কর্মী হয়ে আমি আমার নির্যাতনের গল্প বারবার বলবো, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আপনার জায়গাটা আসতেছে আপনার আমাদের যে অনেক ওয়ার্ডের ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা যারা শাহাদাত বরণ করেছে, যার বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে গিয়েছে, তারপর সেই সন্তান ফিরে আসে না, তাদের গল্পটা, তাদের যে মানে গল্প বলতে কি তাদের সারা জীবনে এই সংসারটাই তো শেষ হয়ে গেছে। তারা যখন আপনার টেলিভিশন সেটে বা এই কালের কণ্ঠে এসে দেখবে যে আমান তার পরে নির্যাতনের কথা বারবার বলতেছে, এটা আসলে ঠিক না। কারণ মানে এই নেতাকর্মীরা, আমি তো সুস্থ আছি, আমি একটা সুন্দর টি শার্ট পরে আপনার এখানে আসছি, আমি কথা বলতে পারতেছি। হ্যাঁ, আমার একটু শারীরিক জটিলতা আছে, আমাকে আপনার থেরাপি নিতে হয় বা একটা সংগ্রাম করা লাগে, বাট আমি তো তাদের চেয়ে অনেক ভালো আছি। তো সেই নেতাকর্মীরা, আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে তাদেরকেও, তৃণমূলের যারা, তাদেরকেও মাঝে মধ্যে নিয়ে আসবেন এবং তাদের গল্পগুলি শুনবেন, যে যার ভাই নাই, যার সন্তান নাই, যার মানে ছাত্রদল করে এই কারণে যার বাবাকে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে, যে সন্তানকে পায় না, সেসব গল্পগুলি যদি আপনারা মানে মানুষের সামনে তুলে আনেন, তখন মানুষ দেখবে যে আসলে এই দেশে কী ঘটছে। আমাদের জন্য তো কথা বলার কেউ ছিল না, ছাত্রদলের, যুবদলের, বিএনপির, সহযোগী সংগঠনের আমাদের কোনো মানবাধিকার ছিল না। তো আমাদের উপরে যা ঘটতো, সেই ঘটনার খুব অল্প অংশ মিডিয়া দেখানোর সক্ষমতা ছিল, কারণ আপনাদেরও কিছু করার ছিল না, হাত পা বাঁধা ছিল। গতকালকে আমি 71 টেলিভিশনের একটা প্রোগ্রামে ছিলাম, তো তাদের মাধ্যমে কত ন্যারেটিভ আসছে, আমি হাসতে হাসতে বলতেছিলাম যে 71-এর আপনারা কত কী করছেন। তো তখন তারা মানে অফ দ্য রেকর্ড যে ভাই আমাদের তো কিছু করার ছিল না, ভাই চাকরি করি, পেটের দায়ে চাকরি করি, নানান কথা। সো এই ছিল বাংলাদেশের ইতিহাস। যে আপনি, আপনার মনে থাকার কথা যে শুধু বিএনপি না, মানে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুস্তাক, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মানে তো ওনারা একটু লেখালেখি করছেন, কেউ কবিতা লিখছে, কেউ দেখা গেছে একটা কলাম লিখছে, যার কারণে তার জীবন দিতে হয়েছে 9 মাস। এই মুস্তাক আহমেদ লেখক, যে আপনার মনে থাকার কথা 2020 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে গ্রেপ্তার করা হলো, 9 মাস পরে তাকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করে আনা লাগছে, ঠিক আছে। তো এগুলি এই বাংলাদেশের চিত্র, যেখানে একটা ভয়াবহ দানবীয় শাসন ছিল, কিন্তু আমরা বিভিন্ন স্টেকের সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক বা বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ফ্যাসিস্টের মাধ্যমে সেইটাকে মানে বাঁচিয়ে রাখার, জিয়ে রাখার ন্যারেটিভ দেখেছি। তো সেই সময় আমাদের যে অনেক না বলা গল্প আছে, অসংখ্য মানে মিলিয়ন না বলা গল্প আছে ভাই, সেগুলি
আজকে আমি আমান, আমি দেশে পরিচিত মুখ, এই কারণে আপনি আমাকে ডাকছেন ভাই। কিন্তু ওদেরকে নিয়ে আসবেন, নিয়ে আসলে আসলে মানুষ থেকে যখন আমার গল্পটা বারবার আসে, তখন ওরা তো আমার ভাই। আপনার সূত্রপুরের মানে সেলিম রেজা পিন্টু ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল, সে আসে না এখন পর্যন্ত, ঠিক আছে। তার মা এখনও অপেক্ষা করতেছে, ঠিক আছে। আপনার মাজারুল ইসলাম রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তার মা ভাই বোন এখন অপেক্ষা করতেছে যে তার সন্তান আসবে। পৃথিবীর কোনো থিওরি, কোনো মানে দর্শন কেউ কি বোঝাতে পারবে যে না আপনি মানে আপনি চুপ থাকেন? সে তো এখনও অপেক্ষা করতেছে বিএনপি ক্ষমতায় আসুক, সরকার পরিচালনায় আসুক, যে অবস্থায় থাকুক না কেন, কিন্তু সে তো তার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। তো ঠিক আছে, আপনার প্রশ্ন তো সাংবাদিক হিসাবে আমার পর নির্যাতন হয়েছে সেটা আপনি বলবেন, কিন্তু মানে আমার কাছে মনে হয় যে আমি মানে এগুলি ভাবলে সাফোকেটেড হয়ে যায়, এখনও স্টিল সাফোকেটেড হয়ে যায় যে কি আমাদের উপর দিয়ে গেছে, ঠিক আছে। আর আপনার এরকম আমি বললাম না, আমি মনে হয় অনেক বেশি নাম জানি। জাকির হোসেন মিলন মহানগর উত্তর ছাত্র দলের সহসভাপতি ছিল, প্রেস ক্লাবে আমরা একই সাথে ছিলাম। মিলন ভাইকে অনেক টেনে নিয়ে গেছে ডিবি, নিয়ে যাওয়ার 3 দিন পরে আপনার তার মানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত তার মানে লাশ, সেটা ঢাকা মেডিকেলের মর্গে ছিল। এই বাংলা ভিশনের ওই ভিডিওটা আমার কাছে এখনও আসে। সে মর্গে আমি যারা যাচ্ছিল আমাদের সহযোদ্ধারা, আমি অনেকক্ষণ ধরে প্রায় 6.5-7 ঘন্টা এই কাপড় উঠিয়ে উঠিয়ে অনেককে দেখাচ্ছিলাম, ঠিক আছে। সেই যে ক্ষত চিহ্ন আমার চোখে এখনও ভাসে, ঠিক আছে। মানে এই ধরনের একটা দুর্বিষহ জীবনের মধ্যে, এই ধরনের একটা আপনার মহাকাব্যিক ইতিহাসের মধ্যে মানে আমি এক ক্ষুদ্র আমানের উপর নির্যাতন হয়েছে, এটা আমার বলতে আমার খুব খারাপ লাগে। মানে প্রথম এক ঘটনায় আমি বলে ফেলছিলাম, তখন এটা একদম সারা দেশে অনেক জানাজানি হয়েছে। আমাদের সিনিয়র নেতারা অনেকে বলে অনেক সময়, কিন্তু নির্যাতনটা আমার উপর একটু বেশি হয়েছে আর কি। কিন্তু আমি তো সুস্থ, মানে বেঁচে আছি তো আর কি। আপনার মানে কিভাবে নির্যাতন করে তারা? নির্যাতনটা শুনেন আপনি, একজন মানে আমার বিষয়টা আপনি একটা উদাহরণ দিলেই বুঝবেন। তারা যখন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে যখন আমাকে রাখছে, 19 দিনের রিমান্ডে ওনারা 3 বার আমাকে হসপিটালে ভর্তি করছে, মানে ওনারা নিজেরা হসপিটালে ভর্তি করছে, ঠিক আছে। এবং আপনার গভীর রাত্রে নিয়ে যেত, আবার মানে ঠিক কোন হসপিটালে তো আমরা জানতাম না, ঠিক আছে। হসপিটালে নেওয়ার সময় আপনার ওই যে জমটুপিটা পরানো থাকতো আর কি, ট্রিটমেন্ট শেষে আবার নিয়ে আসতো, ঠিক আছে। মানে এইটা এখন বলতে চাচ্ছি না কেন, আমি যে এইটা বলতে গেলে আপনার কি এমন হয় যখন জমটুবি পড়ানো হতো বা নির্যাতন করা হচ্ছে, তখন কি আপনি বুঝতেন যে আমার এই জায়গায় নির্যাতন করা হচ্ছে? আপনি তো মানুষ ভাই, কেন বুঝবেন না আপনি? আপনার মানে এই যে আমার পিঠের এদিকে আমার এক ছোট ভাই আছে, ডাক্তার নিবিড় আর কি। ও একটা জায়গায় এখন আমাকে নিয়ে যায় ধানমন্ডিতে আপনার ইসের জন্য, মানে থেরাপির জন্য আর কি। তো নিবিড় ওদিন বলতেছিল যে ভাই আপনি তো এই কথাগুলি বলেন না কোথাও। তো তখন ওরে আমি সেম কথাই বলছি যে নিবিড়, আমরা তো বেঁচে আছি, আমরা তো মানে যারা আসে নাই, যারা ফেরত আসে না, ওদের গল্প তুমি কোথাও শুনছো? কেউ বললে ঠিক মতো? এখন তো আরো একটা সুসময়ে আমাদের অনেকেই তো, আমার খুব এটা বলা মানে বলতে চাচ্ছিলাম না, তারপর বলে ফেলি যে আমাদের অনেকেই অনেক কিছু ভুলে যাচ্ছে আর কি, কিন্তু এটাকে ভোলা যাবে না। এই যে 17 বছরের মানে প্রত্যেকের জীবন, আমাদের ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকের জীবনে এক একটা মহাকাব্যিক ঘটনা ঘটছে। আপনি কিছুক্ষণ আগে আমাদের সাংবাদিক সাইদুর রহমান ভাইয়ের মানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখতেছিলাম যে কলা গাছ দিয়ে বানানো, ওটাকে আমাদের বলে মানে কি ভুলে গেলাম শব্দটা, হ্যাঁ, সেইটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি করে, তারপরে ভেজা শরীর নিয়ে 4-5 জন মানুষ, আপনি সে ছাত্রী সে বরিশালের সমাবেশে আসবে। মানে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে ইতিহাসে এই ধরনের একটা রাজনৈতিক দল আপনি আর পাবেন কিনা, যে তারা কীভাবে সার্ভাইভ করছে, ঠিক আছে। তো সেই দলের মানে এই গল্পগুলো, ঠিক আছে, আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা কিছু জানি, কিন্তু অনেক মানে অধিকাংশ গল্পই মানে অগোচরে রয়ে যায়। আপনার সব থেকে বড় ইনজুরি কোথায়? বড় ইনজুরি তো আপনার এই যে আমাদের মহাসচিব স্যার বা আমাদের বিভিন্ন আমাদের
কী বলে এটারে, আমাদের একজন প্রবীণ নেতা মহানগরের আনোয়ার ভাই, উনি আমার সাথে রিমান্ডে একটা সময় ছিলেন আর কি। তো আনোয়ার ভাই বয়স্ক মানুষ, উনি আমাকে ধরে মানে প্রায় প্রতিদিনই দেখা গেছে একটা সময় কান্নাকাটি করতেন আর কি শরীরের। উনি 3-4 দিন আমার সাথে ছিলেন। আপনি শরীরের যে আঘাতগুলি আছে, বিশেষ করে আমার এই কোমর থেকে পা পর্যন্ত, আপনি ক্যামেরার বাইরে গিয়ে আপনাকে আমি একটু যদি দেখাই যে এখনও যে আমার শরীরের অনেক জায়গায় এখনও দাগ আছে। আজকে এটা হলো 2023-এর 28 অক্টোবরের প্রেক্ষাপটে 4 নভেম্বর আমি গ্রেপ্তার হলাম। তো শরীরের অনেক জায়গায় মানে কোমর থেকে পা পর্যন্ত এর ভিতরে এখনও আমার মানে অন্তত 50টার স্পটের উপর দাগ আছে, ঠিক আছে, কালো দাগ এরকমের দাগগুলো আছে। কোনো হাড় ব্রোকেন হয়েছে কিনা, কোনো হাড় বা হাড্ডি টাড্ডি ব্রোকেন হয়েছে কিনা কোনো জায়গায়? না 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 না, সব চাপা মার। আপনার আপনি বারবার ওই গল্পে যেতে চাচ্ছেন, আমি আপনার বুঝতে না, পারছি। আমি এটা avoid ওটাই করতে জানতে চাচ্ছি। চাই। শোনেন, আমি বলি দর্শকদের বা বাইরের মানুষের যে আমাদের সাথে কি ঘটেছে সেটা জানতে চাই। আমরা অনেক সময় ত্যাগী নেতাদের গল্প পিছনে থেকে যাই, আজীবনে কেউ জানতে পারে না। কিন্তু আসলে যে কোনো জিনিসই আমরা, সৃষ্টির তো একটা নিয়ম আছে, যে কোনো জিনিসই এক্সপ্লোর হলে জিনিসটা মানুষ জানে, সেখান থেকে শিক্ষা আপনাকে নেয়, কিন্তু বুঝতে আমি চায়। অনেক বড় উদাহরণ দিলাম যে মানে আমি তো একটা দায়িত্বশীল জায়গায় আছি, ঠিক আছে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। আমার তাহলে আমরা এই জায়গা থেকে একটু কোয়াইট করতে চাই, যেহেতু আপনি নিজেই না, বলতে চাচ্ছেন না। আমার যে কর্মীরা, ঠিক আছে, আমি যখন জেলখানায় ছিলাম, আমি ঢাকা কলেজের ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জামাল নাম, সে জামালকে যখন নিয়ে আসলো মানে বাঁশ দিয়ে পিটিয়ে তার পা গুঁড়ো গুঁড়ো করে দিছে, ঠিক আছে, লিটারেলি একজন সুস্থ মানুষকে বাঁশ দিয়ে পিটে পা গুঁড়ো গুঁড়ো করে দিছে। জামালকে কোনোদিন কোনো মিডিয়া দেখি না ডাক দিয়ে বলে যে তোমার যে অবস্থা, এখনো পঙ্গু হওয়ার মতো অবস্থায় আছো। তো ওই কথাটাই আমি বলছি বারবার যে এদের অনেকের কাছে তো আমি মনে করেন যে নেতা, এরকম হাজার হাজার ছেলেরা আছে যারা নির্যাতিত, তারা তো আসলে কথা বলার জায়গা পায় না, তাদের কোনো প্ল্যাটফর্ম নাই। আমাকে কি বোঝাতে পারছি? আমি তো একসময় বলছি যে আমার উপর এটা হয়েছে, কিন্তু ওদের এবং এই যে আমাদের যারা গুম হওয়া খুন হওয়া যে পরিবারগুলি, তারা প্রায় সবাই আমাকে পছন্দ করে। তাদের এত মানে মানে পাহাড় সম স্যাক্রিফাইসের সামনে আমার উপর কি টর্চার করছে এটা আমি বলতে চাই না ভাই। আমার তাহলে আমরা আরেকটা প্রশ্ন যেতে চাই যে এই যে বিগত 17 বছর ধরে আর্থিক কোনো সংকটে পড়েছেন কিনা, বা পরিবারের সাথে সম্পর্কটা আপনার কেমন ছিল রাজনীতি করতে গিয়ে? দেখুন, আর্থিক সংকটটা অনেক সময় অনেকের চাহিদার উপরে, অনেকের মানে আমার ব্যক্তি জীবনে একদম খুব মানে যখন থেকে বোঝা শুরু করেছি আমার চাহিদা খুব কম। হ্যাঁ, মনে করেন আছে না যে আপনি আপনার বাসায় দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে যদি আপনি শুধু আলু ভর্তা ডাল এটা দিয়েও ভাত দেন, আমি চিন্তা করবো না যে লোকটা এত দিন বসে দাওয়াত দিল, আসলাম মানে যে পাইলাম খাইলাম, না পাইলে খাইলাম না, এই টাইপের লোক আমি, ঠিক আছে। আর এটা আমার বাবা তো নেই, মাকে যদি আপনি জিজ্ঞেস করলে শুনতে পারবেন যে আমি কোনোদিনও আসে না যে বাচ্চারা চায়, এটা মা বলেন আর কি, ওনার মুখ থেকে শোনা, যদিও মা এখন অসুস্থ, যে আমি কোনো সময় এটা লাগবে ওইটা লাগবে এরকম বলা লোকই না। এবং যখন মানে আমার কলেজ তো তেজগাঁও কলেজ, আমি যখন স্কুল ছেড়ে ঢাকায় আসলাম তখন থেকে আমার অভিভাবকের দায়িত্ব পালন করছেন আমার আপন বড় ভাই আর কি। তো ওনাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, উনি নিজ থেকে বলতো যে কিরে তোর টাকা পয়সা লাগবে না, তো আমি তাও চুপ থাকতাম আর কি, ঠিক আছে। মানে এই যে চাহিদাটা আমার খুব কম আর কি। কিন্তু রাজনীতি করতে গিয়ে দেখেন আমি সহ আমাদের জেনারেশনে যারা আছে, মা বাবা সন্তানকে কেন পড়ালেখা করায়, বা সবাই তো বলে ওই যে বলে না মানুষের মতো মানুষ হবে, বা মানে সন্তান পরিবারের হাল ধরবে, সেই জায়গাটায় আমাদের জেনারেশনের যারা ছাত্রদলটা বিগত এই সময়টা করেছি আমরা প্রত্যেকেই পরিবারের প্রতি আসলে একরকমের আমরা মানে পরিবারকে যেটা দেয়ার মা বাবাকে কেউই আসলে এটা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে আপনি একদম কর্মী পর্যন্ত সবার একই চিত্র। এবং আর্থিক সংকট প্রায় সবারই ছিল, বিশেষ করে আমরা যারা মানে আমাদের যাদের অনুসারী আছে, ঠিক আছে, যারা যেমন আমার অনেক সহযোদ্ধা
মানে সংগ্রামে সংকটে যে ভাই একটু, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তো সেই কারণে একটা যেভাবে হোক আল্লাহ চালিয়ে নিয়েছেন, কিন্তু কষ্ট তো ছিলই, কষ্ট ছিল, এবং কষ্ট যে এখনও নাই তা না, কষ্ট এখনও আছে। কিন্তু এর মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এবং আমাদের একটা, আমরা যেরকম ওই যে জামাত শিবিরের মতো এরকম বলি না, আমাদের মানে অ্যালামনাইরা এই করে সেই করে, আমাদের এই যোগানটা বেসিক্যালি আমাদের দলের, মানে যারা সাবেক ছাত্রদল করা বা দলের বড় ভাইরা, দলের নেতারা, তারাই দেখেছেন এখানে আসলে। আর আমার বিষয়টা হচ্ছে, আমার আপন বড় ভাই, উনি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেক্রেটারি হয়েছি, ওনাকে মনে হয় যেন উনি বিএনপির মহাসচিব হয়ে গেছেন। মানে মানে তৃপ্তির জায়গাটা যে না, আমার ভাই এই জায়গাটা আসছে, ভাই আমি তার কাছ থেকে একটা বড় ধরনের সমর্থন, মানে মানে এটা প্রথম থেকে ছিল, মানে আর্থিক এখনো আছে। সহায়তা বা হ্যাঁ, মানসিক সাপোর্ট হ্যাঁ, সবটাই সব পেয়েছেন। ধরনের, সব ধরনের। আমি মানে হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার বাবার মতো, আমার বন্ধুর মতো। আমার জীবনের গল্প ওনার চেয়ে বেশি কেউ কোনো সময় জানেন না। এবং মানে সংগ্রামের সংকটে দুই ভাই একসাথে, মানে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম একসাথে। মানে মানে ওনার, আপনার বড় ভাই আপনার সাথে ছিল? আমাকে না পেয়ে তো পুলিশ হত্যা মামলায় প্রথম ওনাকে অ্যারেস্ট করছে, এবং ওনাকে মানে ঝুলিয়ে পেটাচ্ছিল, ওনাকে আপনার নানান চাপ দিচ্ছিল আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। এবং একটা সময় আহ, উনি কাউন্টার টেররিজমের এক বিল্ডিংয়ের রিমান্ডে, আমি আর এক বিল্ডিংয়ের রিমান্ডে ছিলাম, ঠিক আছে। এবং জেলখানায় দুই ভাই একসাথে ছিলাম, মানে এক বিল্ডিং না, উনি এক বিল্ডিংয়ে ছিল, আমি এক বিল্ডিংয়ে ছিলাম। তো মানে হি ইজ মাই পলিটিক্যাল মেন্টর এবং গার্ডিয়ান আমার আর কি, ঠিক আছে। তো আমরা পুরো পরিবার সহ আসলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনার ভোগান্তিতে পড়া লেগেছে। কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া যে নানান সময় এই ধরনের অবস্থা ছিল যে হয়তো আর ফিরবো না বা গুম হয়ে যেতে পারি। দেখেন, মানে যেই বিষয়টা আপনার কাছে ডকুমেন্টস নাই, সেটা বললে অনেক সময় মানুষ অনেক সময় মনে করে যে এটা মনে হয় বাড়িয়ে বলছে। একদিন টিএসসিতে ওসমান হাদির সাথে দেখা। ওসমান হাদি খুব মিশুক এবং খুব হাসি খুশি ছেলে ছিল আর কি, ঠিক আছে, প্রাণবন্ত। তো সে সালাম দিল, আমি কি অবস্থা, কেমন আছে, পরে বলতেছে, বড় ভাই আপনার নিয়ে এত টেনশন হয় যে গুমটুম করে ফেলে কিনা, আপনি যেভাবে কথা বলেন। তো সেই কথাটা বলছে, এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেক সময় সে মেসেজ দিত, ভাই মানে আপনার নিয়ে টেনশন হয়, সাবধানে থাকেন। তো মানে আই এম ভেরি সরি টু সে লাইক দিস, যে সে এদেশে তো অনেক বড় বিপ্লবী হয়ে বিদায় নিছে, কিন্তু আমাদেরকে নিয়ে অনেক বিপ্লবীরা টেনশন করতো, ঠিক আছে, ভাবতো যে কি না কি হয়ে যায়। তো আমরাও তো বিপ্লবী, এবং মানে নিঃস্বার্থ বিপ্লবী, এবং এই দেশের জন্য আপনার যে বিরতিহীন আমরা সংগ্রাম করেছি, সেই সংগ্রামকে যদি কেউ ছোট করে দেখার চেষ্টা করে, তাহলে সে আপনার এই জুলাই বলেন বা গণতন্ত্রকামী মানুষের যে স্পিরিট বলেন, সেটাকে সে ধারণ করে না। এই কথাটা এই কারণে বললাম যে আমরা একদম বিরতিহীনভাবে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেক্রেটারি, রাকিব ভাই সভাপতি, আমি মানে আহ্বায়ক সদস্য ছিলাম। রাকিব ভবন কমিটিতে আমাদের 6 বার হামলা হয়েছে ক্যাম্পাসে, ছাত্রলীগ সশস্ত্র হামলা করছে। এবং রাকিব ভাই পরবর্তী যখন কেন্দ্রীয় কমিটির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হয়, আমি দায়িত্বে ছিলাম, তখন 24 এবং 26 মেয়ের যে সংঘর্ষ হলো, মোট আমি দায়িত্ব পালন করা অবস্থায় আপনার 9 বার, মানে 9 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আমার কমিটি, ঠিক আছে। আমরা তখন শিবির কোথায় ছিল? শিবির তো বলে যে তারা সব সময় নাকি ফ্রন্টে ছিল, বা আমরা যেমন দেখেছি যে পুরো বিপ্লব জুড়ে ক্রেডিট তারা আসলে দিতে চায়। আপনার কাছে কি মনে হয় যে শিবির কোথায় ছিল? আমি বলি আপনাকে, আপনি তো জুলাই গণঅভ্যুত্থানে চলে আসলেন। আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, মানে জুলাইয়ের আগে তো তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি একটা মিছিল দেখাতে পারবেন তাদের? কোনোদিনও কেউ বলছে যে তারা শিবির করে? একটাও না, 17 বছরে। আমি তো বললাম যে এখন হামলা হয়েছে, আমি আপনার এখানে ডকুমেন্টস আছে যে আমার হামলায় হাত ভাঙছে 29 আগস্ট আপনার 2021, 29 আগস্ট, 31 আগস্ট আবার
আপনার ওই হাত ভাঙা অবস্থা, যন্ত্রণা, আবার মিছিলে, ঠিক আছে। এটা শুধু আমার গল্প না, আমাদের ছাত্রদলের সবাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 450 থেকে 500-র মতো মানে আহত ছাত্রদল নেতাকর্মী রয়েছে, মানে ওই এই 17 বছরে 450 থেকে 500। আমাদের শিপন বিশ্বাস এসএম হলের যুগ্ম আহ্বায়ক ছিল, শুধু ছাত্রদলের কর্মী দেখা হয়েছে, মানে চোয়াল ছুটে গেছে তাকে মারতে মারতে, এরকম অবস্থা, ঠিক আছে। এরকমের নাম ধরে যদি আমি বলি, আপনি এই শত শত নাম আমি এখানে বলে দিতে পারবো। আমি সার্জন জহুরুল্লাহ হলের সেক্রেটারি ছিলাম। সার্জন জহুরুল্লাহ হলে এখন একটা ছেলে আছে মেহেদি। কার হাত ধরে আসলে রাজনীতিতে আসে? আমি প্রশ্ন বাই দ্য ওয়ে আপনার কথার প্রসঙ্গে আসলে প্রশ্নগুলো করছি যে মানে আপনার রাজনীতিতে আসে কার হাত ধরে? না, রাজনীতিতে কারো হাত ধরে আসে না। আমি খুবই 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 পলিটিক্যালি ছোটোবেলা থেকেই মিছিল মিটিং এগুলি দেখলে ভালো লাগতো। হ্যাঁ, আপনার একবার আমার বড় ভাই, মানে ওই যে শহীদ ভাই, উনি গুলিস্তানের রমনা একটা হোটেল আছে আর কি, আমাদের এলাকার অনেক নেতৃবৃন্দ, বিএনপি, আওয়ামী লীগের যে যে দলের হোক না কেন, ওইখানে আছে না অনেক, মানে দেখা গেছে নোয়াখালীর লোকজন অমুক হোটেলে উঠে, এরকম একটা কালচার আছে কিন্তু বাংলা ঢাকার শহরে, যে আপনার সিলেটের লোকজন অমুক হোটেলে বেশি থাকে এসে, এরকম একটা কালচার আছে, আপনি খোঁজ নিলে দেখবেন। তো রমনা হোটেলে আমাদের বরগুনা ওদিকের লোকজন এসে, তো আমি তখন 8 বা 9-এ পড়ি এরকমের। আপনার জিয়াউর রহমানের একটা ছবি দেখবেন যে উনি এই একটা সাদা গেঞ্জি পরা, ক্যাপ পরা, এরকম পা উঠানো, আপনার একটা ছবি আছে জিয়াউর রহমানের, একটা আইকনিক ছবি আছে, ঠিক আছে, আপনি খুঁজলে দেখবেন। তা আমি ওইরকম একটা ক্যাপ, ওইরকম গেঞ্জি পরে এরকম আর কি, মানে কাকতালীয়ভাবে এরকম করা। তখন আমাদের মানে এলাকার কিছুরা বললো যে তোর তো বেটা এই ছবিটা তো একটা জিয়াউর রহমানের মতন হয়েছে আর কি, ওই সাদা ক্যাপ বা ওই টাইপের এরকম। তো তখন আমি ওই ছবিটা খুঁজলাম আর কি, এরপর তার সম্পর্কে জানা, হ্যাঁ, যে সে কেমন ছিল, এই যে দেশপ্রেমিক এবং সৎ, ঠিক আছে, এবং যেটা যুগে যুগে প্রত্যেকটা সময়ই প্রাসঙ্গিক। জিয়াউর রহমানের ইতিহাসটা আপনি দেখবেন যে তার কোনো সমালোচক, প্রত্যেক পলিটিক্যাল নেতার বলেন বা যে কোনো পর্যায়ে যেই থাকুক না, সমালোচক থাকবে, আপনারও আছে আমারও আছে, কিন্তু জিয়াউর রহমান যে সৎ ছিলেন এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। জিয়াউর রহমান যে প্রচণ্ড রকম দেশপ্রেমিক ছিলেন, এইটা আওয়ামী লীগ বক্তব্যে কিছু বললে আওয়ামী লীগও স্বীকার করে, মানে অফ দ্য রেকর্ড টেলিভিশন, মানে টেবিল টকে তারা নিজেরা যে না, এই লোকটা দেশপ্রেমিক ছিল। মানে আপনি যদি শুধু জিয়া বলবো, আর আপনি যদি নিষেধ করেন তারপর আমি ট্রুলি বলবো, আমি আলাদাভাবে বলবো না। বিষয়টা হচ্ছে পার্থক্য তো, মানে আপনি মনে করেন একটা সিনেমা করলেন, এটার মূল্যায়ন তো আপনি করবেন, এটা অডিয়েন্সটা করবে, এটা দর্শকরা করবে। পার্থক্য খুব স্পষ্ট। আমরা যেটা করি, আমরা যেটা করতে পারি সেটা আমরা বলি, যেটা মানে সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার যে মানসিকতা, এবং আমাদের মধ্যে কোনো হিপোক্রেসি নেই, কোনো কপটতা নাই, কোনো ভণ্ডামি নেই। আমার এত বড় সংগঠনে কেউ ভুল করলে তাকে শাস্তি দেওয়ার যে মানসিকতা, তাকে শুধরানোর যে চেষ্টা, সেটা আমাদের রয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি শিবিরে দেখবেন যে মানে সেটাকে জাস্টিফিকেশন দিয়ে, একটা অন্যায় করলেও দলের কেউ সেটাকে জাস্টিফিকেশন দিয়ে তারপরে তারা সবাই মানে সুফি, তাদের দ্বারা ভুল হতে পারে না, সেই মানসিকতা তাদের মধ্যে রয়েছে। আপনি ইতিহাস দেখেন, ছাত্রদলের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত গণতান্ত্রিক পথ চলা এবং বাংলাদেশের মানে যে কয়েকটা স্বাধিকার আন্দোলন ছাত্রদলের জন্মের পর থেকে ছাত্রদল পেয়েছে, প্রত্যেকটা তারা ইতিহাসে জনগণের পক্ষে ছিল এবং গণমানুষের পক্ষে ছিল। শিবিরের জন্ম কীভাবে হয়েছে? শিবিরের জন্মই হয়েছে আপনার বাংলাদেশ বিরোধিতার মধ্য থেকে, ঠিক আছে। সেই পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ, সেখান থেকে আপনার পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির হওয়া, সে তাদের যে মানে জন্মলগ্নের যে প্রতিষ্ঠান ইসলামী ছাত্র সংঘ, তাদের নেতৃত্বে দেশে আল বদর, আল শামস এগুলো হয়েছে। তাদের নেতারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদের হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে, এবং সেটি নিয়ে শিবির দেখবেন যে এখনও সুযোগ পেলে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম মিথ্যাচার, নোংরামি করে থাকে। আপনি ইতিহাস বলতে গেলে আপনার যেটা সময় লাগবে, সেই সময় আপনি পডকাস্ট আমাকে দিতে পারবেন না। একটা ছোট্ট করে শেষের উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে ডাকসু নির্বাচন, ডাকসু যে 5টি ছাত্র সংসদ হলো, এই 5ই আগস্টের
পরে তাদের সবচেয়ে বড় ন্যারেটিভ ছিল যে তারা লেজুর ভিত্তি করে না, ঠিক আছে, এবং এইটি মানে খুবই আপনার খুব গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বলছে যে তাদের সমস্ত কাজকর্ম এগুলি মানে শিক্ষার্থীদের নিয়ে, জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জামাত আলাদা তারা আলাদাই, কিন্তু একটু মতামতের মিল আছে আর কি। কিন্তু আপনি ছাত্র সংসদ নির্বাচনের পরে, ছাত্র সংসদ নির্বাচনের ঠিক পরে আমাদের সাদিক কায়েমের কথা শুনলাম আমরা যে সে ঢাকা 8-এ ইলেকশন করবে, ঢাকা 8-এ নির্বাচন করবে, এবং ওসমান হাদির ঘটনার পর সে সরাসরি মির্জা আব্বাসকে দোষারোপ করে স্ট্যাটাস দিল। আপনি খেয়াল আছে তো? সেই স্ট্যাটাসটি পরে আবার সে সরিয়ে নিয়েছে। আচ্ছা, আপনি এই যে আওয়াজটা দিচ্ছে যে নির্বাচন করবে, এরপরে আপনার জাতীয় নির্বাচনের ডামাডোল যখন শুরু হয়, তার আগে সংস্কার নিয়ে যে সমস্ত আলাপ, সাদিক কায়েম, ফরহাদ, এদের সবার দেখবেন যে এখন ইউটিউবে সার্চ করে দেখেন বা করে দেখেন যে কি বড় বড় বয়ান দিছে, যে জাতীয় নির্বাচনে দেশ ঢুকে গিয়েছে, নির্বাচনমুখী হয়ে গিয়েছে। আপনি ঢাকা শহরে কয়েকটা মৃদু ভূমিকম্প হয়েছিল, 3 4 এরকমের। ঢাকা বিশ্ববিদ্যালয়কে 15 দিন ইন্টেনশনালি বন্ধ দিছে ডাকসুর চাপে। তৎকালীন যে ভিসি জামাতের দোসর নিয়াজউদ্দিন আহমেদ খান, সে সাদিক ফরহাদের চাপে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ দিয়ে, কীরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবকাঠামোগত দুর্বল ভবন ঢাকা শহরে অনেক আছে না? নিশ্চয়ই। কোনো কলকারখানা, কোনো গার্মেন্টস, কাউকে কোথাও বন্ধ দেখতে দেখছেন ভূমিকম্পের কারণে যে এই ভবন ঝুঁকিপূর্ণ সব বন্ধ করে ফেলবো? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ দেওয়া হয়েছে কী কারণে? তারা সাদিক ফরহাদে সারা দেশে ঘুরে দাঁড়িপাল্লার ভোট চাইবে ওই কারণে। এবং এই যে যারা ছাত্র সংসদের শিবিরের হয়েছে, তারা মনে হয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়ে বেশি গলাবাজি জামাতের মঞ্চে করছে, অথচ তারা কি বয়ান দিয়ে আসলো যে তারা লেজুর ভিত্তি করে না। মানে এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে বলছিলাম যে 5ই আগস্টের পরে যে বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন ইসলামী ছাত্র শিবির। আপনি আওয়ামী লীগের যেমন হাসিনা যদি বলতো যে এখন সকাল 6টা, আওয়ামী লীগের সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতো এখন সকাল 6টা, ঠিক আছে, এখন আপনি 5টা বাজুক আর যা বাজুক। জামাতের মধ্যে তার চেয়েও ভয়াবহ অবস্থা। আপনি জামাতের আমির বা জামাতের কেউ কোনো ভুল করলে, আপনি সাদিক ফরহাদের কোনোদিন শুনছেন বা শিবিরে কাউকে শুনছেন যে তারা এটার বিরোধিতা করছে, ভুল করলে যে না এটা হইতে পারে না? আপনি ছাত্রদলে দেখবেন যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, বিএনপির মহাসচিব যদি কোনো কথা এদিক সেদিক বলে, ছাত্রদলের পোলাবান, বিএনপির যারা বিএনপি নেতা কর্মীরা পোস্টেড, তারা সেটা নিয়ে সমালোচনা শুরু করে দেয়। এই সাম্প্রতিক সময় আপনি অনেক উদাহরণ দেখতে পাবেন যে এই যে আপনার এরকম অসংখ্য উদাহরণ দেখানো যাবে যে এই যে স্বতন্ত্র চিন্তা ভাবনা, এই যে মানে স্বাধীন মতামত প্রকাশ, নিজের দলে, এটা বাংলাদেশে আর কোনো শুধুমাত্র সাময়িক সুবিধা নেওয়ার জন্য কেউ হলেও থাকে না। এই যে দীর্ঘ কষ্টের জীবন, এই যাতনার জীবন, নিপীড়নের জীবন আমরা বেছে নিয়েছি, কিন্তু কেউ কখনো আপোষ করে না। দিস ইজ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এই যে আপসীন নেত্রী, আপসীন সন্তানেরা, ঠিক আছে, আর তাদের মধ্যে এইরকম কপটতার উদাহরণ আপনাকে হাজারো দেখানো যাবে। এই যে তারা দেখবেন যে ইসে যখন কি বলে রোজা আসে, 2 কোটি 2.5 কোটি টাকার আপনার এই একটা ক্যাম্পাসে তারা ইফতারের করে, আপনার এই টাকা কোথায় পায়? যার কাছ থেকে টাকা আনে, যে মাধ্যমে টাকা আনে, আপনি জিজ্ঞেস করেন, পারফেক্ট কোনো অ্যান্সার নাই, কোনো উত্তর দিতে পারবে না, কিন্তু একটা মিথ্যা, একটা ভুল, একটা ন্যারেটিভ দিয়ে দেবে, ঠিক আছে। ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে একটা উত্তেজনা, আপনারা আসলে এটা নিয়ে কোথায় গ্রাহক নাই তো, সব জামাতের লোকজন, তো গ্রাহক নাই তো। ওনারা এই যে গতকালকে দেখলাম যে কি বলে মার্কেটে গুলিস্তানে না কোন জায়গায় ফুলবাড়িয়া ঝামেলা হলো, একটু আগে একটা অডিও ইত্তেফাকের সাদি দেখলাম, ওনাকে প্রশ্ন করতেছে ওই লোককে, ওনার নামটা আমার ভুলে গেছে, সুমন বা এরকম কিছু একটা জামাতের নেতা, বলতেছে মার্কেট পলিটিক্সে আমাদের মার্কেট দখলে রাখতে হবে, এই কি ফুলবাড়িয়া মার্কেট, এই গুলিস্তান মার্কেট, এই মার্কেট আমাদের বঙ্গবাজারে ভাইরা আমাদেরকে হেল্প করবে, এটা দখলে রাখতে হবে। প্রত্যেক দোকান থেকে ইলেকট্রিসিটি বিল বা এই বিল সেই বিল বিভিন্ন ফর্দের মাধ্যমে জামাত চাঁদাবাজি করতেছে, ঠিক আছে। আপনি জিজ্ঞেস করেন, ওনাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো, দিব্য অস্বীকার করতেছে, বলতেছে না এটা বানানো। মানে এমন একটা যুগে আপনি ঢুকছেন, আপনি মানে এআই দিয়ে চালাই দেব, ঠিক আছে। মানে এই যে নির্লজ্জ মিথ্যাচার, মানে ইসলামের সাথে আমি বারবার বলি বিভিন্ন জায়গায় যে জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, আমার কাছে খুব মনে হয় যে ইসলামকে ছোট করা হচ্ছে।
ইসলামকে অবমাননা করা হচ্ছে, কারণ তাদের আচরণে, আপনার তাদের চলনে বলনে কথোপকথনে আপনি ইসলামের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। মানে ফ্রম দ্য মানে ভেরি ফার্স্ট ডে অফ দেয়ার জার্নি আজকে পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক অসংখ্য কাজে তারা জড়িত। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে কি, আপনি ওনারা যখন নামাজ শুরু করে বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা কেবলই তোমার সাহায্য মানে তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। কিন্তু এই যে নির্বাচনটা গেল, ওনারা কি বলছে? আমেরিকা আমাদের পক্ষে, আমেরিকা জামাতের পক্ষে অবস্থান নিচ্ছে, জামাত ক্ষমতা আসবে বলে না। অসংখ্য লোক বলছে, ওনাদের অসংখ্য নেতা বলছে আমেরিকা পক্ষে, ভারতের ম্যানেজ করার জন্য মানে এমন কোনো চেষ্টা নাই যা করে না, কিন্তু মঞ্চ ওইটা কয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঠিক আছে। মানে কপটতার একটা লেভেল দেখেন। কিন্তু আল্লাহ বলছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে তুই বললি বান্দা, ঠিক আছে, জামাত কইরা যে শুধু তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুই তো বেটা নয়াদিল্লি যাই সাহায্য চাইলি, ওয়াশিংটন যাই সাহায্য চাইলি, এই জন্য হেক ওপর লানত। এই জন্য 82 84 বা 100 এই যে ওনাদের চিটাগাংয়ের যে শাহজাহান চৌধুরী বলছে 100 বছরের ইতিহাস দেখেন। 100 বছরের ইতিহাস তো কপটতার ইতিহাস, বন্ডামের ইতিহাস। এজন্য আল্লাহ তাদেরকে কোনো সময় ভালো কিছু দেয় নাই, এবং সেই দেওয়ার মতো কাজ তারা করে না। এই কথা যদি সত্য হয় যে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না, তাহলে তোমাকে এই যে লানতের জায়গায় তো আল্লাহই রাখছে, আল্লাহ রাখছে না, এটা তো সত্য। যদি তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে যেরকম ইসলাম যেটা বলে সেভাবে চলতো, তারা ভালো কিছু করতে পারতো। কিন্তু ভণ্ডামি ছাড়া, কপটতা ছাড়া, সত্যকে অস্বীকার করার মানসিকতা ছাড়া তাদের মধ্যে কিছু নাই। এবং আপনাকে আজকে এই কথাটা বলে গেলাম, আপনি রেকর্ডে রাখেন, আমরা কতদিন বেঁচে থাকি। জামাত তার রাজনৈতিক ইতিহাসে, শিবির তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সফলতম অধ্যায় পার করে ফেলছে। এইটা নিয়ে তারা স্মৃতিচারণ করবে যে বাংলাদেশে অমুক এক সময় আমরা এতগুলি আসন পাইছি, অমুক সময় আমরা রাখছু এগুলিতে দিচ্ছিলাম, এটা আমাদের স্বর্ণালী সময় ছিল। এছাড়া সামনে তাদের আর কোনো ভালো করার কিছু সুযোগ নেই, কারণ মানুষ তাদের প্রকৃত চরিত্র জেনে ফেলেছে। একদম 5 তারিখের পরে প্রথম কে আওয়ামী লীগকে ক্ষমা করে দিছিল? সাধারণ জ্ঞানের প্রশ্ন। ডাক্তার শফিকুর রহমান, সে বলছিল যে ক্ষমা করে দিলাম, এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা সেটা সে কষ্ট পায়, বলে না? আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে কেউ, এটা সে কষ্ট পায়। ডাক্তার শফিকুর রহমান বক্তব্য। এরপরে আবার বিচার চায়, আবার যোগাযোগ করে, আবার নির্বাচনে জেতার জন্য বলে যে আপনারা সবাই আমাদের ভাই, ঠিক আছে। মানে কপটতার ইতিহাস যদি আপনি আমার জামাতের কপটতার ইতিহাস শুনতে চান, তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তাদের যত মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত ইতিহাস, ততটাই কপটতার ইতিহাস। সুতরাং এখানে তাদের প্রতি আপনার, এবং বাংলাদেশের যারা মানে উলামায়ে দেওবন্দ থেকে শুরু করে আপনার এই যে বিভিন্ন সুফি ঘরানার যারা আছে, যারা বিভিন্ন কোরআন হাদিস গোমরাহির দল, যেমন এই যে 5 তারিখের পরে যখন তারা ইসলামী ব্যাংকের বিষয়ে আপনার আগ্রহী হলো, ইসলামী ব্যাংক তারা দখলে নেবে, তখন তারা তাদের বিভিন্ন স্টাফদেরকে প্রশ্ন করছে, যাকে সন্দেহ হয়েছে যে এটা জামাত করে না, তাকে প্রশ্ন করছে যে ইসলাম না মুসলমান, ঠিক আছে। তো অনেক সময় আমি এই ধরনের 3 জনের সাথে আমার কথা হয়েছে, সে না বুঝে উত্তর দিচ্ছে, বলছে মুসলমান, আমি মুসলমান। বলছে এটা বাদ, মানে জামাত ইসলাম না, ইসলাম এবং মুসলমানকে তারাই আলাদা করে ফেলছে, ঠিক আছে, যে জামাত ইসলাম আর মুসলমান এক না, ঠিক আছে। মানে আপনি যে আপনার কোরআন যদি আপনি মানেন, তাহলে পূর্ণাঙ্গ মানতে হবে। আংশিক মানলাম না, সেটা আল্লাহ সেই সুযোগ দেয় না, যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে এর ভিতরে, ইসলামের মধ্যে। তার হলো আংশিক মানে না দল, ঠিক আছে। এ ধরনের মানে আমি তো ইসলামিক সেন্সে, আপনি কোনো বুজুর্গও না, আমি অতটা জানিও না, আমি মাদ্রাসায় পড়িও না, কিন্তু সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এতটুকু আমরা যারা জেনারেল লাইনে পড়ছি তারাও বুঝি, ঠিক আছে। আমরা দেখতে দেখতে সময় ফুরিয়ে আসছে, আমাদের আসলে এখন বিদায় নেবার পালা। তার আগে একটু বলতে চাই, আপনি খুব সম্প্রতি সময়ে একটা অস্থিরতা বিরাজ করছে ছাত্রদলের মধ্যে যে কবে নতুন কমিটি দেওয়া হবে। আমরা যতটুকুন জানি যে আপনি বোধহয় সভাপতি পদে হয়তো পদায়ন পাবেন। আপনি কি হয়ে গেছেন কিনা? না, আপনি তো ভুল প্রশ্ন করলেন। দেখেন, ছাত্রদল অনেক বড় একটি সংগঠন, এবং এই সংগঠনে আমি যে আমার বন্ধুরা, আমার ইমিডিয়েট সিনিয়ররা বা পরে যারা আছে, এরা প্রায় সবাই মানে কালের পরিক্রমায় এবং দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ। প্রত্যেকেই যার যার জায়গা থেকে মেধাবী এবং যোগ্য। সুতরাং দিস ইজ আনবিলিভেবলি টাফ
টু চুজ দিস পোস্ট। আপনি কে সভাপতি, কে সাধারণ সম্পাদক হবে, সংগঠন কাকে দিয়ে গতিময় হবে, সারা দেশের নির্যাতিত নিপীড়িত শিক্ষার্থীরা মানে মধ্যে গ্রহণযোগ্যতা, এই যে একটা খারাপ সময়ই বলবো আমি, কারণ এই সময়টায় আপনি নারীদের প্রতি যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, আপনি মত প্রকাশের স্বাধীনতাকে এখনও অন্য নামে যে চেপে ধরার যে অপপ্রয়াস একটা সংগঠনের মাধ্যমে হচ্ছে, যেমন হাসিনার সময় ছিল আপনার সিআরআই। আপনি কেউ যদি